ইরান কি সত্যিই শুধু একটি সামরিক মহড়া চালাচ্ছে? বড় কোনো হামলার পরিকল্পনা রয়েছে খামেনির দেশে? এই প্রশ্নটাই এখন ঘুরছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকদের মাথায়। কারণ ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র মহড়াটি হতে পারে একটি আসন্ন হামলার আড়াল। ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাতে জানা গেছে, ইসরায়েল ট্রাম্প প্রশাসনকে জানায়, ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর এই মিসাইল মহড়া ইসরায়েলের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি হতে পারে। কেন এই সতর্কতা গুরুত্বপূর্ণ? ইসরায়েলি সূত্রগুলো বলছে, বর্তমানে যে গোয়েন্দা তথ্য পাওয়া যাচ্ছে তাতে শুধু ইরানের ভেতরে সামরিক বাহিনী নড়াচড়া দেখা যাচ্ছে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েলের ঝুঁকি নেওয়ার মানসিকতা অনেক কমে গেছে। আগে যেখানে কিছুটা সন্দেহ উপেক্ষা করা যেত, এখন সেখানে একটুও ঝুঁকি নিতে রাজি নয় ইসরায়েলি সেনাবাহিনী। আগেও এমন সন্দেহ হয়েছিল? হ্যাঁ, একজন সূত্র জানায়, 6 সপ্তাহ আগেও ইসরায়েলি গোয়েন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র চলাচল নিয়ে একই ধরনের উদ্বেগ জানিয়েছিল, কিন্তু তখন কিছুই ঘটেনি। তবুও এবার পরিস্থিতি আলাদা। একজন ইসরায়েলি সূত্র স্পষ্ট করে বলেন, ইরানের হামলার সম্ভাবনা 50% কম, কিন্তু কেউই এটা বলার সাহস করছে না যে এটা শুধু মহড়া। যুক্তরাষ্ট্র কি বলছে? এখানে বিষয়টি আরো জটিল। একজন মার্কিন সূত্র এক্সিওসকে জানায়, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছে ইরানের তাৎক্ষণিক হামলার কোনো স্পষ্ট প্রমাণ নেই, অর্থাৎ ইসরায়েল সন্দিহান। কিন্তু যুক্তরাষ্ট্র এখনো নিশ্চিত নয় পর্দার আড়ালে কি চলছে। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাক কুপারকে ফোন করেন। জামির তাকে বলেন, IRGC কয়েকদিন আগে যে ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করেছে তা নিয়ে ইসরায়েল গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র চলাচল এবং অন্যান্য সামরিক প্রস্তুতি একটি আকস্মিক হামলার আড়ালও হতে পারে। এই কারণেই জামির যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সমন্বয়ের আহ্বান জানান। এরপর অ্যাডমিরাল কুপার তেল আবিবে যান এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সবচেয়ে বড় ঝুঁকি কোথায়? সূত্রগুলো বলছে, সবচেয়ে বড় বিপদ হলো একটি ভুল হিসাব। ইসরায়েল ভাবতে পারে ইরান হামলা করতে যাচ্ছে, আর ইরান ভাবতে পারে ইসরায়েল আগে আঘাত হানবে। এই ভুল বোঝাবুঝি থেকেই ইসরায়েল ইরান যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। সামনে কি ঘটতে পারে? ডিসেম্বর 29 তারিখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মায়ামিতে বৈঠক করতে পারেন বলে জানা গেছে। এই বৈঠকে নেতানিয়াহু আলোচনা করতে চান ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পুনর্গঠনের চেষ্টা, 2026 সালে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আরেকটি হামলার বিষয়। NBC নিউজ প্রথম এই তথ্য প্রকাশ করে। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখন কোথায়? ইসরায়েলি গোয়েন্দা সূত্র জানায়, জুনে হওয়া 12 দিনের যুদ্ধের শেষে ইরানের হাতে ছিল প্রায় 1500টি ক্ষেপণাস্ত্র। যুদ্ধের আগে এই সংখ্যা ছিল প্রায় 3000। লঞ্চারের ক্ষেত্রেও একই অবস্থা, 400 থেকে নেমে এসেছে প্রায় 200-তে। ইসরায়েলি সামরিক গোয়েন্দা ও মোসাদ মনে করে, আগামী 2-3 মাসে এটা বড় সামরিক পদক্ষেপ নেওয়ার মতো জরুরি নয়, তবে বছরের শেষ দিকে পরিস্থিতি বদলাতে পারে। ভেনেজুয়েলা সংকটে ইরানের প্রবেশ, যুক্তরাষ্ট্র কি চায়? ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ছে, আর ঠিক এই মুহূর্তেই সেখানে প্রবেশ করল ইরান। ক্যারিবীয় অঞ্চলে যখন সামরিক উত্তাপ বাড়ছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পেন্টোর সঙ্গে ফোনে কথা বলেন। এই কথোপকথনে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ক্যারিবীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ফোনালাপে আরাকচি নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ভেনেজুয়েলা সরকারের প্রতি ইরানের সংহতি ও সমর্থন প্রকাশ করেছেন। তিনি বলেন, যেসব কাজ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং একতরফাভাবে চাপ সৃষ্টি করে, সেগুলোর বিরুদ্ধে দাঁড়ানো আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। এই ফোনালাপ কেন গুরুত্বপূর্ণ? কারণ এই যোগাযোগ হয়েছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে শত্রুতা দ্রুত বাড়ছে। 20 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ আটকায়। এটাই 2 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম বলেন, ডিফেন্স ডিপার্টমেন্টের সহায়তায় মার্কিন কোস্ট গার্ড এই ট্যাঙ্কারটি আটক করেছে, যেটি সর্বশেষ ভেনেজুয়েলায় নোঙর করেছিল। এর আগে প্রথম জাহাজ আটকানোর পরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন ভেনেজুয়েলার বিরুদ্ধে নৌ অবরোধ দেওয়া হবে।
প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র আসলে কি চায়? এই প্রশ্নটাই সরাসরি করা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্র কি নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে চায়? 2026 সালে কি কোনো রেজিম চেঞ্জ আসছে? মার্কো রুবিওর জবাব ছিল পরিষ্কার এবং কৌশলী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলেও আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং মার্কিন জাতীয় স্বার্থ। রুবিওর মতে, ভেনেজুয়েলায় একটি অবৈধ সরকার রয়েছে যারা ইরানের সঙ্গে কাজ করে, হিজবুল্লাহর সঙ্গে কাজ করে এবং মাদক চোরাচালান ও নার্কো টেরোরিস্ট গোষ্ঠীগুলোর সঙ্গে সহযোগিতা করে। তিনি দাবি করেন, ইএলএন ও ফার্ক বিদ্রোহীরা ভেনেজুয়েলার ভেতরে খোলাখুলি ঘাঁটি চালায় এবং কিছু এলাকা নিয়ন্ত্রণ করে। রুবিও বলেন, এটাই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিষয়। তাহলে কি স্থল হামলা আসছে? এই প্রশ্নও করা হয় রুবিওকে। কংগ্রেসের অনুমতি ছাড়াই ভেনেজুয়েলায় স্থল হামলা চালানো হবে কিনা রুবিও বলেন, তিনি ভবিষ্যৎ নিয়ে অনুমান করতে চান না। তবে তিনি মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রশাসনই ওয়ার পাওয়ার্স অ্যাক্টকে পুরোপুরি সাংবিধানিক বলে মেনে নেয়নি। তবুও তিনি স্বীকার করেন, মার্কিন সামরিক পদক্ষেপ সবচেয়ে শক্তিশালী হয় যখন কংগ্রেসের সমর্থন থাকে। ভেনেজুয়েলার প্রতিক্রিয়া কি? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই অবস্থানকে সরাসরি আগ্রাসন বলে আখ্যা দেন। তিনি বলেন, ভেনেজুয়েলা তার নিজের ভূমিতে দাঁড়িয়ে আছে এবং দেশের ভবিষ্যৎ রক্ষার অধিকার তাদের আছে। মাদুরোর ভাষায়, ভেনেজুয়েলা যুদ্ধ চায় না। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে কথা বলে তিনি যুক্তরাষ্ট্রের হুমকি ও আগ্রাসনের বিষয়টি তুলে ধরেছেন। মাদুরোর অভিযোগ, যুক্তরাষ্ট্র বলছে ভেনেজুয়েলার তেল তাদের, খনিজ তাদের, এমনকি ভেনেজুয়েলার ভূমিও তাদের। প্রশ্ন থেকে যায়, ইরান কি শুধু কূটনৈতিক সমর্থন দিচ্ছে, নাকি ভেনেজুয়েলা হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি নতুন ভূ রাজনৈতিক ফ্রন্ট খুলছে? যুদ্ধ আর আগের মতো নেই। ট্যাঙ্ক, যুদ্ধবিমান, সবকিছুর হিসাব বদলে গেছে। একটা ড্রোন নীরবে ড্রোন যুদ্ধের নিয়মকানুনকে নতুন করে পুনর্লিখন করেছে বলে দাবি করা হচ্ছে। কেননা এর ফলে বিশ্বজুড়ে সামরিক শক্তিগুলো যুদ্ধক্ষেত্রে আধিপত্য ও কৌশল অর্জনে নতুনভাবে ভাবতে বাধ্য হচ্ছে। নাম শাহেদ 136। এই ড্রোনটি তৈরি করেছে ইরান, নিষেধাজ্ঞায় জর্জরিত একটি দেশ। কিন্তু এখানেই গল্পটা গুরুত্বপূর্ণ। শাহেদ 136 দেখতে খুব সাধারণ, ছোট আকার, ধীর গতি, শব্দ বেশি না। কিন্তু এই সাধারণ জিনিসটাই যুদ্ধের নিয়ম পাল্টে দিয়েছে। এই ড্রোন বানাতে লাগে মাত্র 20 থেকে 50 হাজার ডলার, কিন্তু এটাকে ধ্বংস করতে লাগে মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র। এটাই যুদ্ধের নতুন অর্থনীতি। ইরান বুঝেছে, সবসময় সবচেয়ে উন্নত প্রযুক্তি দরকার নেই, দরকার সঠিক কৌশল। শাহেদ 136 প্রায় 40 কেজি বিস্ফোরক বহন করতে পারে। পাল্লা প্রায় 2000 কিলোমিটার। একবার ছোড়া হলে থামে না, লক্ষ্যে গিয়ে নিজেই আঘাত করে। এই কারণেই একে বলা হয় লয়টারিং মিউনিশন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই ড্রোন এত ভয়ঙ্কর কেন? কারণ এটা একা আসে না, ঝাঁক বেঁধে আসে, একটার পর একটা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। ইসরায়েলের মতো দেশের জন্য এটা বড় চ্যালেঞ্জ। ইসরায়েলের আয়রন ডোম খুব শক্তিশালী, কিন্তু প্রতিটি ইন্টারসেপ্টর খুব দামি, আর শাহেদ খুব সস্তা। এই অসম যুদ্ধে ইরান সুবিধা নেয়। একসময় বলা হতো, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনই প্রযুক্তির রাজা, ইরান কেবল আঞ্চলিক শক্তি। আজ সেই ধারণা ভেঙে পড়ছে। যুক্তরাষ্ট্র নিজেই ইরানের ড্রোন নকল করছে। পেন্টাগনে তৈরি হয়েছে নতুন ড্রোন ইউনিট। লক্ষ্য শাহেদের মতো সস্তা অস্ত্র বানানো। এটা কি ছোট কথা? না, এটা বড় স্বীকারোক্তি। রাশিয়া আরও এক ধাপ এগিয়েছে। শাহেদ থেকেই বানিয়েছে জেরান 2। এতে যোগ হয়েছে উন্নত ইঞ্জিন, এআই, অ্যান্টি জ্যামিং প্রযুক্তি। ইউক্রেন যুদ্ধে এই ড্রোন বড় ভূমিকা রাখছে। চীনও পিছিয়ে নেই। তাদের নতুন ড্রোনের নকশায় শাহেদের ছাপ স্পষ্ট। প্রশ্ন একটাই, ইরান এটা কিভাবে পারল? উত্তর সহজ, বাধ্য হয়ে। নিষেধাজ্ঞা ইরানকে থামাতে পারেনি, বরং নতুন পথ দেখিয়েছে। ইরান বড় বাজেটের পেছনে দৌড়ায়নি, দৌড়েছে কার্যকারিতার পেছনে। এটাই ইরানের শক্তি। শাহেদ 136 শুধু একটি অস্ত্র নয়, এটি একটি বার্তা। বার্তাটা পরিষ্কার, যুদ্ধ শুধু ধনীদের একচেটিয়া নয়। বুদ্ধি থাকলে খেলাটা ঘুরিয়ে দেওয়া যায়। আজ ইসরায়েল সতর্ক, যুক্তরাষ্ট্র চিন্তিত, রাশিয়া ব্যবহার করছে, চীন শিখছে, আর ইরান প্রমাণ করেছে কম সম্পদ দিয়েও বিশ্ব সামরিক চিন্তাধারায় বড় দাগ কাটা যায়। প্রতি ইউনিট ড্রোনের আনুমানিক মূল্য মাত্র 20,000 থেকে 50,000 ডলার হওয়ায় এটি এমন এক অপারেশনাল চ্যালেঞ্জ তৈরি করেছে যা দামি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মোকাবিলা করা কঠিন। প্রতিহত করার বেশি খরচের বিপরীতে উৎপাদনের কম খরচ ইরানকে বিশ্বব্যাপী ড্রোন যুদ্ধের মধ্যে একটি অনন্য অবস্থানে তুলে এনেছে।